হামাস মুক্তি দিল আরও ৩ ইসরায়েলি জিম্মি। অবসান জিম্মি মুক্তি নিয়ে অচলাবস্থার। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, চীন বা রাশিয়া নয় ইউরোপের শত্রু, ইউরোপ নিজে। ইউরোপ থেকে সেনা সরাতে পারে যুক্তরাষ্ট্র। জেনিনে চলছে গাজা স্টাইলে ইসরায়েলের ধ্বংস কার্যক্রম। ২৫ দিনে উচ্ছেদ ৪০,০০০ ফিলিস্তিনি। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরব ও মিশরে সম্মেলন আরব নেতাদের। তুরস্কের কাছ থেকে ৬৯টি ড্রোন বিমান কেনার চুক্তি ইন্দোনেশিয়ার। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। শনিবার আরও ৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে মুক্তি দিয়েছে ৩৬৯ জন ফিলিস্তিনি। শুক্রবার হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ ৩ ইসরায়েলি জিম্মির মুক্তির ঘোষণা দেয় এবং তাদের নামের তালিকা দেয় ইসরায়েলকে। এর মাধ্যমে অবসান ঘটে জিম্মি মুক্তি নিয়ে সৃষ্ট জটিলতার। একই সাথে বহাল রইল যুদ্ধবিরতি চুক্তি। গত সপ্তাহে হামাস ঘোষণা দেয় জিম্মি মুক্তি স্থগিতের বিষয়ে। হামাস অভিযোগ করে, ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে তারা আর জিম্মি মুক্তি দেবে না। শনিবার ছিল জিম্মি মুক্তির নির্ধারিত দিন। হামাসের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের প্রতি হুমকি দেন কঠোর পরিণতির। ট্রাম্প বলেন, শনিবারের আগেই হামাস জিম্মি মুক্তি না দিলে গাজায় খুলে দেয়া হবে জাহান্নামের দরজা। নেতানিয়াহু হুমকি দেন, এবার যুদ্ধ শুরু হলে আর কোনো হামাস খুঁজে পাওয়া যাবে না কোথাও। অবস্থার মধ্যে মিশর এবং কাতার জোর চেষ্টা চালিয়ে যায় জিম্মি মুক্তি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন এবং যুদ্ধবিরতি কার্যকর চালু রাখার লক্ষ্যে। অবশেষে কয়েক দফা আলোচনার পর হামাস শুক্রবার ঘোষণা দিল জিম্মি মুক্তির। হামাসের এই ঘোষণার পর গাজা ও ইসরায়েল উভয় পক্ষে নেমে আসে স্বস্তি। ইসরায়েল গাজার ন্যায় ধ্বংস কার্যক্রম পরিচালনা করছে পশ্চিম তীরের জেনিন, বেথলেহেম, রামাল্লাহ, নাবলুস, তুব্বা সহ বিভিন্ন এলাকায়। গত ২৫ দিনে কেবলমাত্র জেনিন উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৫ ফিলিস্তিনি। আল জাজিরার খবরে বলা হয়েছে, জেনিনে ইসরায়েল গাজার ন্যায় বিমান হামলা চালিয়ে এবং বুলডোজার দিয়ে ধ্বংস করে চলছে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গুরুত্বপূর্ণ সব স্থাপনা। ২৫ দিনের টানা অভিযানে ইসরায়েল জেনিন থেকে গ্রেফতার করেছে ৩ শতাধিক ফিলিস্তিনি। বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে ৪০,০০০-এর বেশি। তাদেরও পরিণতি এখন গাজার ফিলিস্তিনিদের ন্যায়। ইসরায়েল বন্ধ করে দিয়েছে জেনিনের বিভিন্ন হাসপাতালে পানি সরবরাহ ব্যবস্থা। শুক্রবার ইসরায়েল হামলা চালিয়েছে বেথলেহেম, রামাল্লাহ, নাবলুস সহ গোটা পশ্চিম তীরে। ইসরায়েলের অভিযোগ, হামাসের সন্ত্রাসী সহ আরও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ আশ্রয় নিয়েছে জেনিন সহ পশ্চিম তীরের বিভিন্ন উদ্বাস্তু শিবিরে। তাদের নির্মূলে চলছে এই অভিযান। অপরদিকে গাজার ধ্বংসস্তূপের মাঝে অব্যাহত রয়েছে ফিলিস্তিনিদের ফিরে আসা। শুক্রবার হামাস ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার ঘোষণার পর ইসরায়েল আবার ফিরতে দিচ্ছে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে। ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে আরবরা। বৃহস্পতিবার সৌদি আরবে আরব নেতাদের সম্মেলন আয়োজন করছে রিয়াদ। সম্মেলনে যোগ দেবেন মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের সরকার প্রধানরা। অপরদিকে এক সপ্তাহ পরে মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব লীগের সম্মেলন। মিশরে আরব লীগের সম্মেলনেও আলোচনা হবে গাজা নিয়ে। শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ইউরোপের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ভান্স বলেন, ইউরোপে মত প্রকাশের স্বাধীনতা নেই। তারা অবৈধ অভিবাসীদের প্রতিরোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং কট্টর ডানপন্থীদের সাথে সহাবস্থান করতে পারছে না বিভিন্ন দেশের সরকার। জেডি ভান্স বলেন, চীন বা রাশিয়া ইউরোপের শত্রু নয়, বরং ইউরোপ নিজেই নিজের শত্রু। রোমানিয়া, ব্রিটেন, সুইডেন সহ বিভিন্ন দেশের নাম উল্লেখ করে এসব দেশের নানা বিষয়ে তীব্র সমালোচনা করেন জেডি ভান্স। ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতি, প্রতিরক্ষা মন্ত্রীরা যোগ দেন শুক্রবারের মিউনিখ সম্মেলনে। তাদের আশা ছিল জেডি ভান্স ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনা পেশ করবেন, কিন্তু তিনি তা না করে ডোনাল্ড ট্রাম্পের স্টাইলে বক্তব্য দিয়েছেন। জেডি ভান্সের এই বক্তব্যে হতাশা ইউরোপের বিভিন্ন দেশে। একই সাথে ভীতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশের সরকারের মধ্যে। সম্মেলনে অংশগ্রহণ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারও তীব্র সমালোচনা করেন জেডি ভান্স। জেডি ভান্স বলেন, ইউরোপ গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে ব্যর্থ হয়েছে। ভিন্নমত যদি সহ্য করা না হয় তাহলে সেটা গণতন্ত্রকে হত্যা করার শামিল হবে। তিনি বলেন, গ্রেটা থুনবার্গের সমালোচনাকে ধারণ করে গত 10 বছর ধরে টিকে আছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র।
কিন্তু ইউরোপ ইলন মাস্কের সমালোচনা হজম করে কয়েক মাসের বেশি টিকে থাকতে পারবে না। 2 দিন আগে ব্রাসেলসের এক সম্মেলনে জেডি ভান্স বলেন, ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ লাভের কোনো সম্ভাবনা নেই, এটা অবাস্তব। শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ লাভের পক্ষে অবস্থান নেন। এর মাধ্যমে মূলত ন্যাটো ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিক্ততা ক্রমে স্পষ্ট হচ্ছে। মিউনিখ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বক্তব্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান ক্রিস্টোফ ইউসজেন শুক্রবার জার্মানির একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র গোটা ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করে নিতে পারে, শিগগির আসতে পারে এই ঘোষণা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইউরোপ থেকে সেনা উপস্থিতি 20% কমিয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উভয় নেতার ইউরোপের প্রতি কঠোর অবস্থানের কারণে বর্তমানে ভীতি ছড়িয়ে পড়েছে ইউরোপে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, নিরাপত্তার পর এবার 2 মহাদেশের মধ্যে শুরু হতে যাচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ। ন্যাটো ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে বড় ধরনের তিক্ততা গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কে, আর এর সুবিধা পাবে চীন ও রাশিয়া। ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেনা প্রত্যাহার করা হলে বড় ধরনের নিরাপত্তা সংকটে পড়বে ইউরোপ। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকা অবস্থায় জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি সরিয়ে নেওয়ার হুমকি দেন, পরবর্তীতে সরিয়ে নেন জার্মানি থেকে অনেক সেনা। এবার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন, ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তার দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র, তাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজার থেকে বের করে দেয় রাশিয়া এবং চীনকে। তবে ট্রাম্প প্রশাসনের ইউরোপ নীতির কারণে আবার ইউরোপের বাজারে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে চীন রাশিয়ার জন্য। এদিকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের টেলিফোন করার মাধ্যমে কপাল পড়তে শুরু করেছে ইউক্রেনের। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার শর্ত ছিল, ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না, এ মর্মে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিশ্চয়তা। কিন্তু তারা রাশিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, ফলে শুরু হয় যুদ্ধে ইউক্রেন ধ্বংস হয়ে গেল, কিন্তু সম্ভাবনা নেই তাদের ন্যাটোর সদস্যপদ লাভের। ট্রাম্পও বলে দিয়েছেন তারা ইউক্রেনের দায়িত্ব নেবে না এবং হুমকি দিয়েছেন ইউক্রেন পরিণত হতে পারে রাশিয়ার অংশে। ফলে শেষ পর্যন্ত সবই গেল ইউক্রেনের প্রায় 20% এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। তুরস্কের কাছ থেকে 69টি শক্তিশালী ড্রোন বিমান কেনার চুক্তি করেছে ইন্দোনেশিয়া সফরের সময় বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে 2 দেশ স্বাক্ষর করে এই চুক্তিতে। চুক্তি অনুসারে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে 60টি বেরাক্তার টিভি-3 এবং 9টি আকিঞ্চি ড্রোন কিনবে। বেরাক্তার টিভি-3 বেরাক্তার টিভি-2 এর আধুনিক ভার্সন। ইন্দোনেশিয়া তুরস্কের সাথে চুক্তি করেছে যৌথভাবে ড্রোন নির্মাণ করার। এ বিষয়ে 2 দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরদোয়ানের সফরকালে। তুরস্কের প্রেসিডেন্ট মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সফর শেষে বুধবার পৌঁছান পাকিস্তানে। চলতি বছর তুরস্ক সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করতে যাচ্ছে। 2024 সালে তুরস্ক $7 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করে। চলতি বছর এর পরিমাণ ছাড়িয়ে যাবে $10 বিলিয়ন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা বিষয় জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।